ফুলশয্যার রাতে কোনো মেয়ে যে তার বরকে কষিয়ে থাপ্পড় মারতে পারে সেটা শুধু এই গল্পের নায়িকা হিয়াকে দেখেই বোঝা সম্ভব। হিয়ার বয়স কত হবে আর, সবে এসএসসি শেষ করেছে। স্বভাবে, কাজকর্মে, কথাবার্তা থেকে শুরু করে অঙ্গভঙ্গি সব কিছুতে বাচ্চামি নামক জিনিসটা ভরে ভরে থাকলেও নিজের আত্মসম্মানের ব্যাপারে মেয়ে প্রচণ্ড একচেটিয়া টাইপের। আর উজান কিনা শেষমেশ এই ফুলশয্যার রাতেই হিয়াকে তার আত্মসম্মান নিয়ে কাটাছেঁড়া করলো। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? তো কি ভেবেছিলেন আপনি? আপনি আমাকে যা নয় তাই বলে কথা শুনিয়ে যাবেন, আর আমি বাংলা সিনেমার নায়িকাদের মতো সব সহ্য করে নেব? নেভার, কখনোই না। ছোট্ট একটা মেয়ে, এত তেজ তোমার? হ্যাঁ, এতই তেজ। আর এসে থেকেই কি যেন বলছিলেন, আমার মামি আপনাদের টাকার লোভে পড়ে আমাকে আপনার গলায় ঝুলিয়ে দিয়েছে। ভুল কি বলেছি আমি? আমার বাবার কোটি কোটি টাকা দেখেই তো তোমার ওই সো কল্ড মামি তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। শুনুন, আমার মামি যদি টাকার লোভে পড়ে আমাকে আপনাদের কাছে বিক্রি করে দেয়, তাহলে আপনার বাবা মাও আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, আপনাকে আবার আগের মতো সবটা ভুলে সুন্দর করে বাঁচতে শেখার জন্য আমাকে কিনে নিয়েছে। কথাটা না মাথায় রাখবেন। হিয়া, একদম চেঁচাবেন না। বিয়ে করে নিয়েছেন বলে যে আমি আপনার কেনা দাসী হয়ে যাব, কথাটা ভুলেও মনে আনবেন না। এখন কি মনে হচ্ছে জানেন, আপনার এই বদমেজাজের জন্যই না নীলিমা আপু আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হয়েছে। খবরদার হিয়া, নীলিমাকে নিয়ে একদম বাজে কথা বলবে না। নীলিমা কতটা কি করতে পারে সেটা শুধু আমি জানি। নীলিমা বিয়ে করুক আর যা ইচ্ছে করুক, আমি নীলিমাকে ভালোবাসি অ্যান্ড দ্যাটস এনাফ ফর মি। আমি বুঝি না, আপনি যখন এখনো নীলিমা আপুকে এতটাই ভালোবাসেন, আপনার যখন বিয়েতে এতটাই অমত ছিল, তাহলে করলেন কেন বিয়েটা? কি দরকারে? বাবা আর মার মুখের দিকে চেয়ে অন্য কিছু দরকারে না। আপনার বাবা মাই বুঝি বাবা মা? তাদের কথা ভেবে শুধু তাদের মুখের দিকে চেয়ে আপনি এই বিয়েতে হ্যাঁ করলেন। আর আমার মামি, আমার বোন, আমার মামু, এরা কি মানুষ না? আপনি যদি আপনার বাবা মার কথা ফেলতে না পারেন, তাহলে কি করে ভাবলেন আমি তাদের কথা ফেলতে পারবো? তাদের মূল্য কি আমার কাছে নেই? হিয়ার প্রতিউত্তরে উজান এবার নিশ্চুপ। কি হলো, চুপ করে আছেন যে? উত্তর নেই কোনো, তাই তো? লিসেন হিয়া, আমাকে এসব স্মার্টনেস দেখিয়ে কোনো লাভ নেই। তুমি হাজার চেষ্টা করেও কোনোদিন নীলিমার জায়গা নিতে পারবে না। নীলিমা আপুকে আমি চিনি না, আর যাকে আমি চিনি না তার জায়গা আমি হিয়া কখনো নিতে যাব না। তোমার সেই যোগ্যতাও নেই। কথাটা বলেই উজান হিয়ার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। তুই কাল হিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইবি, আর এটাই আমার শেষ কথা। আমি পারবো না। তো লজ্জা করে না বলতে যে তুই পারবি না? ওইটুকুনি একটা মেয়ে সবকিছু ছেড়ে তোর জীবনে এসেছে, শুধু তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে তুলবে বলে। আর তুই এভাবে ফুলসজ্জার রাতে ওর সাথে এরকম ব্যবহার করে ওকে একা রেখে চলে এলি। ড্যাম ইয়ার ফুলসজ্জা! যখন আমি এই বিয়েটাকেই মানি না তখন কিসের ফুলসজ্জা আমাকে বলতে পারিস? মানি না মানেটা কি? বল আমায়, কি মানে? বিয়ে করবার সময় খেয়াল ছিল না? মানছি আঙ্কেল আন্টির কথা ভেবে বিয়েটা করেছিস, কিন্তু তাই বলে হিয়া কোনো ফেলনা না। বিয়েটা যখন করেছিস, সংসারটাও তুই করতে বাধ্য। হিয়া একটা বাচ্চা মেয়ে সন্ধি, কি বোঝে ও সংসারের? তুই শিখিয়ে দিবি? পারবো না। যে স্বপ্নগুলো আমি আর নীলিমা দুজনে মিলে দেখেছি সেটা আমি অন্য কারোর সাথে ফুলফিল করব? নেভার। নীলিমা তোর জীবনে উজাড়। আর তার চাইতেও বড় কথা, নীলিমা এখন বিবাহিত, ওর বিয়ে হয়ে গেছে। ও নিজের ইচ্ছেতে বিয়েটা করেনি সন্ধি। তুই তো জানিস নীলিমা আমাকে কতটা ভালোবাসে। আমি জানি নীলিমা আর তুই দুজন দুজনকে কতটা ভালোবাসতি। ইনফ্যাক্ট আমি কেন, ভার্সিটির ক্যাম্পাস অবধি সবাই স্বীকার করতে বাধ্য, তোদের মতো কেউ কাউকে কখনো ভালোবাসতে পারবে না। কিন্তু দেখ, যেভাবেই হোক নীলিমা আর তুই দুজনে এখন অন্য কারোর সাথে আবদ্ধ। নীলিমা কখনো ফিরে আসবে না উজান। সন্ধি, বল না, কি ভুল বললাম আমি? নীলিমা ফেরার হলে এতদিনে ফিরতো উজান। নীলিমা নেই, হিয়া আছে। হিয়াকে নিয়ে নতুন করে সবটা শুরু কর না উজান। সম্ভব না, কখনোই সম্ভব না। সবে স্নান শেষ করে হিয়া তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে রুমের বড় ব্যালকনিটায় গিয়ে দাঁড় হয়। বাহিরে রোদটা আজকে বেশি কড়াও না, আবার বেশি হালকাও না। মিষ্টি প্রকৃতির তেজ আর সূর্যের এই মন করা আলোর
হিয়া, এটা আপনার বাড়িতে আসার সময় হলো? এরপর থেকে বাইরে রাত কাটালে আপনার বাড়িতে কাউকে বলে যাবেন। আপনার জন্য অহেতুক আমি কারোর কাছে কথা শুনি, সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে আমার বাড়িতে না থাকা নিয়ে? বলো আমাকে। না, কিচ্ছু বলার নেই আমার। ছাড়ুন ওসব কথা। স্নান করবেন? আসলে আমি সাথে করে আমার টাওয়েলটা নিয়ে আসতে ভুলে গিয়েছি, তাই আপনার টাওয়েলটা দিয়ে। ঠিক আছে। হিয়া, জি, বলুন। আই এম সরি। কিসের জন্য? কাল আমার তোমার সাথে ওভাবে কথা বলাটা উচিত হয়নি। তুমি আর আমি দুজনেই পরিস্থিতির শিকার। কাল তোমাকে ওভাবে বিয়ের সাজে দেখে আমার শুধু নীলিমার মুখটা মনে আসছিল, তাই আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে তোমার সাথে বাজে ব্যবহার করতে বাধ্য হয়েছি। পারলে আমাকেও ক্ষমা করে দেবেন। আমারও উচিত হয়নি নীলিমা আপুকে নিয়ে ওইভাবে ওসব কথা বলা। ঠিক আছে। হিয়া একটা সৌজন্যমূলক হাসি দিয়ে এক পা বাড়াতে উজান আবারও হিয়াকে থামিয়ে দেয়। হিয়া, বলুন। হিয়া, আমি কখনো নীলিমাকে ভুলতে পারবো না। আপনাকে নীলিমা আপুকে ভুলতে হবে না। ভালোবাসাটা ভুলে যাওয়ার জিনিস না। আপনি তো নীলিমা আপুকে ভালোবেসেছিলেন ভুলে যাওয়ার জন্য না, বরং সারা জীবন আঁকলে রাখার জন্য। তাহলে ভুলতে যাবেনই বা কেন? আমি নীলিমা আপুর পাশাপাশি বেশ আছি। শুধু দেখবেন আমার উপর যেন কোনো অবিচার না হয়। যদি সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনার মনে হয় যে না, নীলিমার পাশাপাশি হিয়াকেও আমার চাই, আমাকে বিনা দ্বিধাই বলবেন। আর তার সাথে যদি কখনো এটাও মনে হয় যে না, হিয়াকে আপনার পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়, সেটাও আমাকে নিঃসংকোচে জানিয়ে দেবেন। আমি আমার পথটা ঠিক দেখে নিতে পারবো। তবে হ্যাঁ, সবটা শুরু বা শেষ যাই করুন না কেন, সেটা করতে বেশি যেন দেরি করবেন না। আমিও তো একটা মেয়ে, ধৈর্য শক্তি আছে বলে আত্মসম্মানটা হারাতে পারবো না। হিয়া ওর প্রত্যেকটা কথা এত সুন্দর আর সাবলীলভাবে বলল যে এরপর উজান কিছু বলবে তার সে ভাষা নেই। উজান শুধু এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, কে বলবে হিয়া বাচ্চা, যার প্রত্যেকটা কাজকর্ম বাচ্চাদের কাজকর্মকে হার মানায়, তার ভাবনার গভীরতা এতটা গভীর কি করে সম্ভব? রাতে ডাইনিংয়ে পাশাপাশি বসে আছে হিয়া, উজান। তাদের পাশে গোল হয়ে বাকি সবাই বসে যে যার মতো খাচ্ছে। বাসবি এসে হিয়ার পাতে ভাত তুলে দিয়ে মুরগি তুলে দেয় আর উজানের জন্য নিয়ে আসে একটা খুবই পাতলা দেখে রুটি আর এক গাদা সবজি। আর তা দেখে হিয়ার চোখ এখন চড়ক গাছ। এত পাতলা রুটি খেয়ে উনি সারা রাত কাটাবেন, তাও আবার একটা? মামি তো আমাকে এর চাইতে মোটা রুটিটা খেতে দিত। এনার তো দেখছি সব কিছুই কিরকম অদ্ভুত। নীলিমা আপু এনাকে বিয়ে না করে ভালোই করেছেন। আব্বাব যেরকম বেরসি, তেমনি খাবার দাবারও রংচটা। নিজ মনে কথাগুলো বলতে বলতে হিয়া হুট করে বিষম খেয়ে বসে। আর হিয়াকে মাথা চাপড়ে খুকখুক করে কাশতে দেখে উজান নিজে থেকে জগ থেকে জল ঢেলে হিয়ার দিকে বাড়িয়ে দেয়। আস্তে খাও, কেউ তোমার জন্য কোথাও অপেক্ষা করে নেই যে যার জন্য এরকম তাড়াহুড়া করে বাচ্চাদের মতো সবটা খেতে হবে। ইডিয়েট। হুম। আহা, এত এত বকার কি আছে? ভালোভাবে বললেও তো পারিস কথাগুলো। রে মা, এবার ধীরে সুস্থে সবটা খেয়ে শেষ কর তো দেখি। আমি আসি তো তোর পাশে বসে। ঠিক আছে। ইয়া, জি আন্টি। কাল তুই উজানের সাথে একবার মার্কেটে গিয়ে ঘুরে আসবি। বিয়েটা এমন ভাবে হয়েছে না, আমরা তোকে কি ঠিক মতন কিছু দিতে পারছি না। তোর মামু আমাদের থেকে কিছু নিবে বলেছে, কিন্তু তুই তো তোর জামা কাপড়ের ব্যাগ নাকি ফেলে এসেছিস শুনলাম, যিনি বলল তখন। ওসব তো লাগবে নাকি কিছু হলেও। তাই কাল উজান তোকে নিয়ে একবার ঘুরে যা যা লাগবে তোর সব কিনে নিয়ে আসবে, কেমন? বাসবি আর কিছু বলার আগে উজান উঠে দাঁড়ায়। উজানের ওই একটা রুটি গেলা 1 মিনিটে শেষ। আমার সময় নেই মা, কাল অফিসে আমি অনেক ব্যস্ত থাকবো, আমি পারবো না। কথাটা বলেই উজান ওর রুমে চলে যায়। বাসবি কিছু বলতে যাবে তার আগে হিয়া বাসবির হাত ধরে বাসবিকে থামিয়ে দেয়। ওনাকে আপনি জোর করবেন না আন্টি। জোর করে কোনো সম্পর্ক তৈরি হোক আমি চাই না। আমি বলেছি কাল চিত্রা এসে আমার জামা কাপড় দিয়ে যাবে আমাকে। আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। রাত 12টার কাছাকাছি
উজান বিছানায় বসে ল্যাপটপে অফিসের কিছু ফাইল চেক করছিল। কাল প্রেজেন্টেশন আছে, আর অফিসের হেড হওয়াতে এখন সব দায়িত্ব তার উপর। হিয়া এতক্ষণ জিনিয়ার সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিল, কিন্তু উজানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের কাজ করা নিয়ে ব্যস্ত। জিনি চলে গেলে হিয়া রুমের দরজা লাগিয়ে দিয়ে উজানের পাশ থেকে একটা বালিশ টেনে হাতে নিয়ে পাশে থাকা সোফাটায় রাখবে বলে এগুতে ধরে, আর তখনই উজান হিয়াকে থামিয়ে দেয়। তুমি বিছানায় ঘুমাও, আমি সোফাতে গিয়ে শুচ্ছি। আপনি সোফাতে গিয়ে ঘুমাবেন? বলছি, কোনোদিন ঘুমিয়েছিলেন সোফাতে? সো হোয়াট, এটা কি এমন হাতি করা কাজ যে আমি পারবো না? নিজের হাইট সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? কি করে ভাবলেন এতটুকু সোফাতে আপনি এঁটে যাবেন? তাতে কি, আই উইল ম্যানেজ। হিয়া আর কিছু না বলে মুখে হালকা করে হাসি টেনে সোফায় গিয়ে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। শুনুন, এটা আপনার অফিসের ফাইল না যে ম্যানেজ বললাম আর ম্যানেজ করে ফেললাম। এটা রাতের ঘুম, সারাদিন অফিসে কাজ করার জন্য যেটা আপনার খুব দরকার। আর তাছাড়া গ্রামে আমার বিছানাটা এই সোফারই সমান দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে, তাই আমার কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। কথাগুলো বলে হিয়া ওর গায়ে জড়ানো ওড়নাটা আরেকটু টেনে টুনে ঠিক করে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টে। আচমকাই হিয়ার ঘুমটা ভেঙে যায় আজ। আসলে হিয়ার ঘুম খুবই পাতলা। আশেপাশে অল্প কিছুর হালকা শব্দেও ঘুম থেকে উঠে পড়ে সে। রুমের মধ্যে অন্ধকার, নীল রঙের ডিম লাইটটা জ্বললেও আলোর তেজ কম। ব্যালকনির দরজা ভেদ করে সরু বাহিরের আলো এসে পড়ছে ঘরের এক কোণে। হিয়া উঠে পাশে থাকা পানির গ্লাসটা থেকে পানি খাবে বলে, কিন্তু গ্লাসটা হাতে ধরতেই হিয়ার কানে আসে কারো কান্নার শব্দ। শব্দ শুনেই বোঝা যাচ্ছে খুব সতর্কভাবে কাঁদছে কেউ। এপাশ ওপাশ তাকাতে থাকে হিয়া। এত আবছার মধ্যে বিছানার দিকে তাকাতে হিয়া খেয়াল করে উজান বিছানায় নেই। হিয়া কিছু বলতে ডাকতে যাবে, অমনি খেয়াল করে কান্নার শব্দটা ব্যালকনি থেকে আসছে। হিয়া দ্রুত পায়ে কিন্তু সাবধানে ব্যালকনির গেটের কাছে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থমকে যায়। উজান কাঁদছে, খুব কাঁদছে, অনেক 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 সতর্কভাবে কাঁদছে। হিয়ার মনটা মুহূর্তে কিরকম টুকরো হয়ে আসে। সময় পেরোতে থাকে, উজানের কান্না থামে না। উজান সেই এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে তো কাঁদছেই। উনি এইরকম করে কাঁদছে কেন? নীলিমা আপুর জন্য? ওনার এই চোখের জলের জন্য আমি দায়ী নই তো? আমি কি ওনাকে বিয়ে করে ওনার কষ্টটা আরো বাড়িয়ে তুলেছি? নিজেকে এত অপরাধী মনে হচ্ছে কেন আমার? আমিও তো বিয়েটা করতে চাইনি, পরিস্থিতির চাপে পড়ে। একটা মানুষ কি করে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে? নীলিমা আপু কেন ওনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল? উনি তো আপুকে খুব খুব ভালোবাসেন। তাহলে আপন মনে কথাগুলো ভাবতে থাকে হিয়া। উজান এবার ওর কান্না থামিয়ে আলতো করে চোখ মুছে যেই রুমে ঢুকবে বলে পেছনে ফিরবে, অমনি দুম করে ধাক্কা লাগে পিছনে দাঁড়িয়ে থাকা হিয়ার সাথে। আর উজানের হাতের কনুই গিয়ে লাগে হিয়ার কপালের মাঝ বরাবর চোখের সামনে। আউচ! হোয়াট দ্য, কি করছো এখানে দাঁড়িয়ে তুমি? এখনো ঘুমাওনি কেন? আপনি কাঁদছিলেন? তাতে তোমার কি? কার জন্য কাঁদছিলেন? আপুর জন্য? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। দাঁড়িয়ে না থেকে যাও শোতে। যাচ্ছি যাচ্ছি, এরকম চেঁচানোর কি আছে? ছাদের এক কোণে দাঁড়িয়ে কাপড় মেলছিল হিয়া। কাপড় মেলছিল বললে ভুল হবে, তার সব কাপড় মেলে দেওয়া শেষ। এখন সে ফাঁকা বালতি হাতে ধরে দাঁড়িয়ে বিশাল আকাশ দেখায় ব্যস্ত। হিয়া, কে? ও আবিরদা, কেমন আছেন? ভালো। তুমি? ভালো। কি ফাঁকা বালতি হাতে কাপড় নেড়ে দিলে বুঝি? হুম। কেন, কান্তা দি কি আজও কাজে আসেনি নাকি? না না, এসেছে। বিয়ের পর যা ছুটি নিল, আজ না এলে না মা ওনাকে বাতি দিয়ে দিত। আসলে মাঝে মধ্যে নিজের টুকিটাকি কাজগুলো নিজে করে নেওয়াই ভালো, কি বলেন? তা ঠিক, অবশ্যই তোমার হাজব্যান্ডও ঠিক এই নেচারের। ছোট থেকে দেখতাম নিজের কাজগুলো নিজ হাতে করতেই বেশি লাইক করতো। হুম, আপনি এমন করে বলছেন যেন আপনি ওনাকে খুব ভালো করে চেনেন। সে তো চিনি, ওসব না হয় অন্য একদিন গল্প করব। তা কিসে পড়ছো? মার কাছে শুনলাম তুমি উজানের অনেক ছোট। 8 বছরের ডিফারেন্সকে কেউ ছোটই বা বলবে কি করে বলুন? হিয়ার কথায় আবির হেসে দেয়। হিয়াকে দেখতে যতটা ছোট লাগে, হিয়ার কথাবার্তা মাঝে মাঝে বড়দেরকেও হার মানিয়ে দেয়। আবির হিয়ার কথার মাঝে ছেদ আসে
উজান আর আবিরকে হিয়ার পাশে ওভাবে গল্প করতে দেখে প্রচণ্ড রেগে ওঠে। হিয়া আবিরের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসে। ছাদের গেটে যে উজান দাঁড়িয়ে, এতে হিয়ার কোনো মাথা ব্যথা নেই। হিয়ার সাথে কি এত কথা তোর? হিয়া আমার ওয়াইফ, কথাটা ভুলে যাস না। তুই নিজে মানিস তো হিয়া তো রাই। আবির একটা সিগারেট ধরিয়ে রেলিংয়ের ধারে বড় সিঁড়িটায় বসে উজানের দিকে সিগারেটটা বাড়িয়ে দেয়। খাবি? দেখ আবির, হিয়া এখনো অনেক ছোট, ওর ভালো মন্দ বোঝার বুঝ এখনো হয়নি। সো প্লিজ হিয়ার থেকে 10 হাত দূরে থাকবি, নয়তো আমার চাইতে খারাপ কেউ হবে না। তোর কথা আমি শুনতে বাধ্য নাকি? হিয়া আমার মনে ধরেছে, পছন্দ করি আমি হিয়াকে। কি করবি তুই? আবির, হিয়াকে এখন অবধি স্ত্রীর মর্যাদা দিতে পারিসনি, না পারতেছিস ওইদিকে নীলিমাকে ভুলতে? তাহলে আমি হিয়ার দিকে হাত বাড়ালে তোর সমস্যাটা কোথায়? নাকি দুই নৌকাতে পা দিয়ে চলতে চাচ্ছিস? ঘরে হিয়া আর বাইরে নীলিমা। আমাকে কি তোর নিজের মতো মনে করিস নাকি? হিয়াকে আমি ওয়াইফ হিসেবে স্বীকৃতি দেই বা না দেই, তোকে যেন আমি হিয়ার আশেপাশে না দেখি। ইটস মাই লাস্ট ওয়ার্নিং। আবিরের কলার ধরে আবিরকে হালকা ছুঁড়ে ফেলে উজান নিচে নেমে আসে। হিয়া তখন সবে স্নান করে এসে ওর চুলগুলো তোয়ালে দিয়ে মুছছিল। উজান এসে না হিয়াকে কিছু বলতে পারছে, না চুপ করে এক জায়গায় স্থির থাকতে পারছে। আবিরকে চেনো তুমি? আমাকে বলছেন? এই ঘরে নিশ্চয়ই তুমি ছাড়া অন্য কেউ এই মুহূর্তে উপস্থিত নেই। হ্যাঁ, চিনি। চিনি বললে ভুল হবে, আপনাদের এখানে এসেই পরিচিত। আপনাদের পাশের ফ্ল্যাটেই তো থাকে। সেদিন মা নিয়ে গেল ওনাদের বাড়িতে, তখন আলাপ। আর তাছাড়া সেদিন মার্কেটেও মা আর আমার সাথে উনি আর ওনার মাও গিয়েছিলেন। ওইখানেই ওনাদের সাথে সময় কাটানো হয়। এই যা। আবির থেকে একটু দূরে থাকবা, যতটা পারা যায় কম কথা বলবা, ঠিক আছে? ঠিক আছে। আজ রাতে অফিস থেকে ফিরতে প্রায় রাত 11টা হয়ে আসে উজানের। এসে কোনো মতে দুলোকমা খেয়ে উজান কিসব হার্ডবোর্ড, স্লাইড ইত্যাদি নিয়ে ফ্লোরে বসে একটা বাড়ির ডিজাইন তৈরি করতে শুরু করে। হিয়া ওর সোফায় বসে পুরো মনোযোগটা উজানের কাজের দিকে রাখে। কত সুন্দর আর সাবলীল হাতে উজান বাড়ির ডিজাইনটা তৈরি করছে। দেখলে যেন মনে হয় এরকম হাজারটা ডিজাইন উজান এক হাতে নিমিষেই তৈরি করতে পারবে। রাত 2টা হয়ে আসে, উজানের এখনো কাজ বাকি। কিন্তু হিয়ার চোখ চলে আসে রাজ্যের সব ঘুম। উজানকে দেখতে দেখতে কখন যে ঘুমে ডুবে যায় হিয়া। উজান একবার হিয়াকে দেখে নিয়ে আবারও মন দেয় নিজের কাজে। রাত তখন 3টে। ডিজাইনের শেষ ফিনিশিং টানতে এখন দরকার তুলা টাইপ কিছু। উজান পুরা রুম খুঁজে, কিন্তু তুলা টাইপ কিছুই ওর চোখে আসে না। খুঁজতে খুঁজতে হঠাৎই চোখ পড়ে আয়নার পাশে টেবিলটায় সাজিয়ে রাখা একটা পুতুলের উপর। উজান কিছুক্ষণ তাকিয়ে থাকে পুতুলটার দিকে, তারপর আর কিছু না ভেবে পুতুলটা হাতে নিয়ে পুতুলটা চিরে তুলো বের করে ওর কাজ হাসিল করে নেয় মুহূর্তে। হঠাৎ ব্যালকনি দিয়ে দমকা হাওয়া আসাতে পাশে রাখা বাকি সব তুলো উড়ে গিয়ে ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে নিমিষে। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই উজানের। সে নিজের মতো তুলো নিয়ে কাজ করতে থাকে দ্রুত হাতে। রাত প্রায় 4টার দিকে সব কাজ মিটিয়ে উজান দুম করে শুয়ে পড়ে বিছানায়। সকালে আবার 8টায় অফিসে ডিউটি আছে ওর। সকাল এখন 7টা 40। ঘুম থেকে উঠে উজান দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে স্নান করবার জন্য। ওদিকে হিয়া তখনও ঘুমে। ওয়াশরুমে স্নান করার শব্দে ঘুম ভেঙে আসে হিয়ার। আর ঘুম থেকে উঠেই হিয়া এখন হতবাক। নিজের প্রিয় পুতুলটাকে ফ্লোরে ওইরকম নির্মমভাবে পড়ে থাকতে দেখে হিয়া অবাক। মনে হচ্ছে কেউ পুতুলটার বুক চিরে দিয়ে তার ভিতর থেকে সবকিছু বের করে দিয়ে সেটাকে আবারও ফ্লোরের উপর ছিন্ন বিচ্ছিন্নভাবে ছিটিয়ে রেখেছে। নিজের পুতুলের এরকম ছিন্নায়িত অবস্থা দেখে হিয়া ওখানে মর্মাহত হয়ে ফুঁসতে শুরু করে। কে করলো তার পুতুলটার সাথে এরকম নির্মম অত্যাচার? হিয়া আর ভাবতে পারে না। পুতুলটার আর যা একটু বাকি আছে সেটা হাতে ধরে শুরু হয় তার চিৎকার আর কান্না। উজান এই মুহূর্তে স্নানে। হিয়া চিৎকার আর ওরকম বিচ্ছিরি কান্না শুনেও সে বের হতে পারছে না। এদিকে দৌড়ে রুমে আসে বাসবি আর জিনি। কি হয়েছে হিয়া মা, এরকম কাঁদছিস কেন? এগুলো কি ঘরে তুলো দিয়ে এরকম ভরে আছে কেন? কিসের তুলো এগুলো? হেই মেয়ে, হিয়াদি কি হয়েছে? এরকম চোখের জল নাকের জল এক করছো কেন? কেউ কিছু বলেছে আবার? মা, আমার পুতুল। পুতু? হ্যাঁ আছে তো পুতু, কি হয়েছে? এক সেকেন্ড, এই তুলোগুলো কি তোমার পুতুলটার হিয়াদি?
হিয়া টপাটপ মাথা ঝাঁকিয়ে আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে। এর মধ্যে উজান কোনো রকম গায়ে পানিটা ঢেলে তোয়ালে হাতে মাথা মুছতে মুছতে বের হয়। উজানের অগোছালো ভেজা শার্ট আর মুখে জমা জল দেখে বোঝা যাচ্ছে হিয়ার জন্য তার স্নানটা ঠিকমতো হয়নি আজ। এই লোকটা আমার পুতুটাকে খুন করেছে। মা দেখো, এই লোকটা মেরে দিয়েছে আমার পুতুটাকে। তোমার ছেলে, মা তোমার ছেলে খুন করে দিয়েছে আমার পুতুটাকে রে। ওরে আমার পুতুরে, কি হয়ে গেল রে তোর? আমি এর নামে থানায় মামলা করব। আমি এই লোকটাকে জেলে পাঠাবো। আপনি আমার পুতুটাকে কি করে এইভাবে খুন করে দিলেন? আমার পুতুটার কত কষ্ট হয়েছে। পুতুটা আমার খুব লেগেছে না তোর? ওরে আমার পুতুরে, আমার পুতুরে। হিয়ার এই কুমিরের কান্নায় বাসবি আর যিনি মুখ টিপে হেসে দিল উজান বোকা হয়ে যায়। সামান্য একটা পুতুল ছেড়েছে দেখে হিয়ার এরকম বাচ্চাদের মতো বিহেভ করছে। সিরিয়াসলি, মার্কেটে কি আর পুতুল কিনতে পাওয়া যাবে না নাকি? আজব। কাঁদে না মা আমার, আমি তোকে আরেকটা পুতু কিনে দিব, ঠিক আছে? না মা, আমার এই পুতুটাই লাগবে। আমি ছোট থেকে এই পুতুকে নিয়েই খেলেছি। ঠিক আছে, তুই তুলো গুলো জড়ো কর এক জায়গায়, দেখি আমি তোর পুতুটাকে সুস্থ করে দিতে পারি নাকি। সত্যি পুতুটাকে তুমি সারিয়ে দেবে বলছো? পুতুটা সুস্থ হলে ওটা এখন থেকে জিনির ঘরে থাকবে। হ্যাঁ, না হলে এই লোকটা আবার আমার পুতুটাকে খুন করে দেবে। দেবে না মা, আমি বকা দিয়ে দিচ্ছি আমার রাজাকে। ও আর তোর পুতু ধরবে না রাজা। হোয়াট মা? কেন করেছিস তুই মেয়েটার পুতুলটার সাথে ওরকম? যা করেছি বেশ করেছি। ছোট নাকি ও? পুতুল দিয়ে খেলার বয়স আছে ওর? আহা, ও কি খেলে নাকি? এমনিতে ঘরে সাজিয়ে রাখে। হ্যাঁ, সাজিয়ে রাখে তো। দোকানে আর পুতুল নেই নাকি? একটা পুতুলের জন্য এরকম বাচ্চাদের মতো। আচ্ছা হয়েছে, অফিসে যাবি তো? আমি তোর সকালের নাস্তাটা বাড়ছি টেবিলে। আয় জিনি, আয়। বাসবি আর যিনি চলে গেলে উজান গেট লাগিয়ে হিয়ার পাশে ড্রেসিংয়ে গিয়ে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতে শুরু করে। হিয়া তখনও পুতুলটার তুলোগুলো হাতে তুলে তুলে পটলা করে নিজের মনে কেঁদে কেঁদে কিসব বিড়বিড় করতে থাকে। আমার পুতুটা খুব লেগেছে না তোর? না জানি কি কি দিয়ে ছিঁড়েছে তোকে, সব বের করে দিয়েছে না পুতুটা আমার। ইস, কত কষ্ট হয়েছে। কোনো মায়া নেই লোকটার মনে। আমি আর কখনো আমার কোনো জিনিস লোকটাকে দেব না, কখনো না। হিয়ার এরকম নাক টেনে টেনে বিড়বিড় করতে থাকে উজান এবার খুব বিরক্ত হয়ে যায়। হাত থেকে চিরুনিটা ধুয়ে সপাটে এসে হিয়াকে কাবাটের এক কোণে ঠ্যাস দিয়ে চিপকে ধরে। হিয়ার হাত থেকে পটলা করা সব তুলো উড়ে গিয়ে পড়ে উজান হিয়া দুজনের গায়ে। কি হয়েছে? হ্যাঁ, কি করেছি আমি? সামান্য একটা পুতুলের জন্য এরকম বাচ্চাদের মতো বিহেভ কেন করছো তুমি? ওটা সামান্য পুতুল না, ওটা আমার পুতু। সো হোয়াট? বাজারে এরকম হাজারটা পুতুল কিনতে পাওয়া যাবে। আমি ছোট থেকে এই পুতু নিয়েই খেলি, আমার প্রিয় পুতু। খেলো মানেটা কি? ছোট তো খেলছো। এখন তুমি বড় হওনি নাকি? এখনো ছোট্টই আছো কোনটা? কদিন পর কলেজে পড়বা। এখন এসব পুতুল নিয়ে খেলা মানায় তোমাকে? আমি খেলি না তো, শুধু সাজিয়ে রাখি। সাজিয়েও রাখবা না? দেখি বাকি পুতুলটা দাও আমাকে, কুইক। না, আমি দেব না। এটাকে আমি সুস্থ করেই তুলবো। প্লিজ আপনি আমার পুতুটাকে আঘাত করবেন না। আঘাত করবো না মানে? আর পুতুলকে অসুস্থ হবার জিনিস যে তুমি ওকে সুস্থ করবে? নিজে তো একটা ইডিয়েট, সাথে এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। উজান রাগে হিয়ার হাত থেকে বাকি পুতুলটা নিয়ে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ব্যালকনির ঝুড়িটায় গিয়ে ফেলে আসে। উজানের এই কাণ্ডে হিয়া এবার পুরো খেপে গিয়ে উজানের বুকে হাতে পিঠে ইচ্ছে মতো খামচি আর মার দিতে শুরু করে। কেন কেন করলেন আপনি এটা? যেটুকু বাঁচানোর আশা ছিল সেটুকু আপনি টুকরো টুকরো করে দিলেন। কেন কেন করলেন আমার পুতুটার সাথে এরকম? আমি এখন আপনাকে এরকম করে খামচে দিই, দেখুন তো লাগে নাকি? হিয়া শান্ত হও। কি করছো? আরে আরে, হিয়া আমার শার্ট ছিঁড়ে যাবে। হিয়া স্টপ। হিয়া আমার হাতে লাগছে। লাগুক, আমার পুতুটাকে আঘাত দেওয়ার সময় মনে ছিল না আরো আঘাত লাগতে পারে। আজ তো আমি আপনাকে খামচে দিয়ে রক্ত বের করে দেব। হিয়া জাস্ট স্টপ। হিয়া কথা শোনো আমার। হিয়া কি করছো? উজান হিয়াকে থামতে বলে কিন্তু হিয়া শুনে না। নিজে ইচ্ছে মতো খামচি দিয়ে ভরিয়ে দিতে থাকে উজানের পুরো হাত।
শেষে উজান হিয়াকে থামাতে না পেরে এক হাত হিয়ার মুখের কাছে আলতো করে ধরে, আর এক হাত দিয়ে হিয়াকে খুব জোরে সপাটে ওর একদম বুকের খুব কাছে টেনে নেয়। উজানের এত কাছে এসে হিয়ার লাফালাফি ততক্ষণে বন্ধ হয়ে যায়। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এত সাহস কোথা থেকে আসে তোমার? নীলিমারও সেম তোমার মতো জেদ ছিল, কিন্তু ওকে চুপ করতে বললে সে চুপ হয়ে যেত। কিন্তু তুমি কি করছো? আমাকে একটু ভয় লাগে না তোমার? ভয় কেন লাগবে? আপনি কি বাঘ না ভাল্লুক? কি করছেন আপনি? আমাকে ছাড়ুন প্লিজ। আমি কিন্তু এবার মাকে ডাকবো। ছাড়ুন আমাকে। হ্যাঁ ডাকো, যত ইচ্ছে ডাকো। কি বলবে ডেকে? বলবো আপনি আমার সাথে জোর করে অসভ্যতামি করেছেন। হ্যাঁ, হাজবেন্ড বলে কথা করতেই পারি, মাকে গিয়ে বলতে পারবে তো সে কথা? আপনি কিন্তু খুব খারাপ করছেন। হ্যাঁ, আমি কিন্তু এবার আপনাকে আমাকে আপনাকে আমাকে আমি কিন্তু আপনাকে কামড় দিয়ে দেব। ছাড়ুন বলছি। হিয়ার কথায় উজান হিয়ার হাত দুটো আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। হিয়া এত চেষ্টা করে কিন্তু ছাড়াতে পারে না। শেষে হিয়া কোনো উপায় না দেখে সত্যি সত্যি উজানের একটা হাতেই সজোরে কামড় বসিয়ে দেয়, কিন্তু এতে উজানের তেমন ভাবগতি হয় না। উজান এক দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে, হিয়া ওর গায়ের সব জোর দিয়ে কামড়ে ধরে আছে উজানকে। চোয়ালের সব শক্তি দিয়ে বিচ্ছে উজানের হাতে, কিন্তু উজানের কোনো ব্যথা নেই। সে তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অফিসের মিটিং রুমে পাশাপাশি বসে আছে উজান, অভিক আর সন্ধি। অনেক গিয়ে দাঁড়িয়ে ওদের নেক্সট প্রজেক্টের ব্যাপারে আলোচনা করছে। উজান প্রথমে আলোচনাটা মন দিয়ে শুনলেও হঠাৎই আলোচনার মাঝে মনে পড়ে যায় হিয়া সে ফ্লোরে বসে বাচ্চাদের মতো কান্নার ঘটনাটা। হিয়া কিরকম নাকের জল চোখের জল এক করে পুতু পুতু বলে হাপিত্তেশ করে কেঁদে যাচ্ছিল। মনে পড়তেই উজান অন্যমনস্ক হয়ে হাসতে শুরু করে, তবে সেটা নীরব হাসি। সন্ধি উজানের দিকে তাকাতেই খেয়াল করে উজান হাসছে, খুব হাসছে। দেখে সন্ধি একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। আজ কতদিন পর সে উজানের মুখে হাসিটা দেখলো। স্যার, স্যার কিছু বলবেন? স্যার কোনটা করলে বেটার হবে স্যার? হ্যাঁ কি জানি বলছিলে? স্যার সুইমিংটা কোথায় করলে বেটার হবে, বাহিরের লনে না বাড়ির ভিতরে? হ্যাঁ, তুমি ওই দুটো ডিজাইনই সামনে রাখো। ক্লায়েন্টদের যেটা ভালো লাগবে ওই ডিজাইনটা দিয়ে প্ল্যানটা করে নিও। ঠিক আছে স্যার। মিটিং শেষ হলে সবাই রুম থেকে বেরিয়ে যায়। শুধু থাকে অভিক আর সন্ধি। অভিকের ফাইল গোছানো নিয়ে ব্যস্ত। সন্ধি উজানের দিকে চেপে এসে উজানের কাঁধে মাথা দিয়ে হাসতে হাসতে, কামড়া কামড়ি ভালোই চলছে তাহলে আজকাল যা দেখছি। হোয়াট কামড়াকামড়ি সন্ধি? এই যে তোমার হাতে লাভ পাই। ইস, কি হিংসাত্মক ভাবে কামড়েছে রে হিয়া তোকে। তোকে কে বলেছে এটা ওই পিচ্চিটা কামড়িয়েছে? পিচ্চিটা? ও কি কিউট নাম। তোর মুখে হাসি দেখে বুঝতে পেরেছি এটা ওই পিচ্চিটারই কাজ। তোর কাজ নেই আর না, কী সব উল্টাপাল্টা বোগাস জিনিস নিয়ে কথা বলছিস? ভুলে যাস না অফিসে আমি তোদের সবকটার বস, ঠিক আছে? একদম আমাকে বসগিরি দেখাতে আসবি না কুত্তা। রাত এখন 8টা। ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে হিয়া, আর ভাবছে এই কটা দিনে কি কি হয়ে গেল তার জীবনে। ভাবতে ভাবতে সময় ফুরিয়ে আসে। হিয়া কখনো বা আকাশ দেখছে, কখনো বা নিচে তাকাচ্ছে। উজান আজ আসতে এত দেরি করছে কেন? উজান আসে ঠিক 9:30টার দিকে। রুমে ঢুকেই ব্যাগটা থুয়েই হিয়ার দিকে এগিয়ে দেয় একটা ছোট্ট ব্যাগ, যেটা আছে হিয়ার পুতুলটার মতোই একটা ছোট্ট পুতুল। পুতুলটা হাতে নিয়ে হিয়া থমকে যায়। উজান যে ওর জন্য পুতুল আনবে সেটাও কখনোই আশা করেনি, কিন্তু এই পুতুল দিয়ে যে হিয়ার মন ভরবে না এটা হিয়া বুঝে গেছে। শুধু এই পুতুল কেন, দোকানের সবচাইতে দামি পুতুল দিলেও তার মন যে ভরবে না এটা শিওর। এটা ভাবার কোনো কারণ নেই। এই পুতুলটা আমি তোমার জন্য কিনেছি, তোমাকে দেবার মতো এত সময় নেই আমার। সন্দীমার কাছ থেকে সকালের ইনসিডেন্টটা শুনে তোমার জন্য কিনে পাঠিয়েছে। সময় হলে ওর সাথে একবার কথা বলে ওকে একটা থ্যাঙ্কস দিয়ে দিও। তাই বলি উনি কিনে আনবেন আমার জন্য পুতুল? সকালে যা করলো। হিয়া পুতুলটার সাথে একটা ছোট্ট কার্ড ও পায় ব্যাগে, যেখানে সন্ধি হিয়াকে ছোট্ট করে থ্যাঙ্কস লিখে দিয়েছে। আপু আমাকে এরকম হঠাৎ থ্যাঙ্কস কেন দিল? আজ উজানের ছুটি বিধায় উজান সারাদিন বাড়িতে। যদিও অফিসের হেড হবার বদলতে বিকেলে গিয়ে একবার সব চেক করে আসবে বলে কাকে জানি ফোনে বলছিল। আর হিয়া সেই দুপুরের খাবারের পর রেহানের রুম থেকে একটা কলেজের সায়েন্স বিভাগের বই এনে সোফায় চিত হয়ে ওটাকে ঘেটে ঘুটে দেখতে সময় পার করছিল। পড়াশোনা করবার ইচ্ছে আছে সামনে? আমাকে বলছেন? উজান রাগে চোখে হিয়ার দিকে তাকালে হিয়া বুঝে হিয়া একটা ভুল কথা বলে ফেলেছে আবার।
কথাটা হিয়াকে বলবে না তো কাকে বলবে? রুমে নিশ্চয়ই হিয়া ছাড়া অন্য কেউ নেই। হ্যাঁ আছে, আর আমি আপনার মাকেও বলেছিলাম আমাকে পড়াশোনা করতে দিলেই তবেই আমি আপনার ছেলেকে বিয়ে করব, নয়তো না। রেজাল্ট কি ছিল মাধ্যমিকে? আপনি জেনে কি করবেন? তার মানে ভালো ছিল না, তাই তো? ভালো হলে নিশ্চয়ই আগ বাড়িয়ে বলতে। একদম বাজে বকবেন না। পুরো স্কুলে আমি 3rd হয়েছি, জানেন আপনি? এসছি আবার আমাকে কথা শোনাতে। গুড। এক সপ্তাহ পর উজান হিয়াকে ওর অফিসের কাছের গার্লস কলেজটাতে ভর্তি করিয়ে দিয়ে আনুষঙ্গিক যা লাগবে সব কিনে দেয়। দুজনে এখন হুড়তোলা রিক্সা উঠে বাড়ি যাচ্ছে। উজানের গাড়িটা বিহান নিয়ে বেরিয়েছে, আর বাইকে উজান হিয়াকে বসাবে না। তার বাইকের পেছনের সিটটা শুধুই নীলিমার জন্য বরাদ্দ, তাই বাধ্য হয়ে রিক্সাতে। যদিও এতে হিয়ার কোনো অসুবিধা হচ্ছে না, মধ্য দুপুরে ঠান্ডা বাতাস গায়ে মারতে বেশ লাগছে তার। হ্যাঁ, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে জয়েন করছি, আপনারা প্লিজ কন্টিনিউ করুন। ইয়া ওকে। উজান ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিতে হিয়া উজানের দিকে একটু ঝুঁকে এসে উজানের ফোন স্ক্রিনের ছবিটা দেখতে চেষ্টা করে। হোয়াট, কি সমস্যা? ওটা কে? নীলিমা আপু? উজান কিছু না বলে হিয়ার দিক থেকে মুখ সারিয়ে সামনে তাকায়। হিয়ার ছোট মনে তখনও নীলিমাকে দেখার চঞ্চলতা বিরাজ করছে। আমি নীলিমা আপুকে দেখবো। কেন? এমনি ইচ্ছে করছে তাই। ইচ্ছে করলে যে সবটা পূরণ করতে আসে তার তো কোনো মানে নেই। নীলিমা আপু অনেক সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ সুন্দর, অন্তত আমার চোখে সে সবার চাইতে সুন্দর। তাহলে দেখাতে সমস্যা কোথায়? অন্য একদিন। হিয়া জানে উজানকে জোর করে লাভ নেই, তাই হিয়া চুপ হয়ে যায়। রিক্সা চলতে থাকে নিজ গতিতে, দুজনাই চুপচাপ। হিয়া ব্যস্ত শহরের অলিগলি দেখতে হঠাৎই সব নীরবতা কাটিয়ে উজান কথা শুরু করে। জানো হিয়া, নীলিমাও তোমার মতো অনেক ব্রাইট স্টুডেন্ট ছিল। প্রতিবার ক্লাসে ওর আর আমার পজিশনটা 19-20 হতেই থাকতো। কখনো ও এগিয়ে, কখনো বা আমি। আর আমার পজিশনটা ওর থেকে একদম উপরে উঠলেই ম্যাডামের চোখ মুখ রাগে পুরো আগুন হয়ে যেত। আর ওর ওই রাগি রাগি চাউনি দেখতে আমি অলওয়েজ ট্রাই করতাম ওর থেকে বেটার করার। কখনো পারতাম, কখনো বা জিতেও যেত। হিয়া খেয়াল করে নীলিমার কথা বলার সময় উজানের চোখ মুখ থেকে কিরকম শান্তির ছাপ ভেসে আসছে। হিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে উজানের দিকে আর ভাবে নীলিমা আপুটা কত লাকি যে ওনাকে কেউ এত গভীরভাবে ভালোবাসছে, যার ফোনের ওয়ালপেপার থেকে শুরু করে রাতের ঘুম অবধি সে জড়িয়ে। হিয়া খেয়াল করে উজানের চোখে হালকা জল। নীলিমাকে নিয়ে আর কিছু বলতে গেলেই হয়তো সেই জল চোখ বেয়ে গাল অবধি গড়িয়ে পড়বে যে কোনো মুহূর্তে। বাসায় এসে গেছি। কিছু বললে? বাড়িতে এসে গেছি। আপনি উপরে যাবেন না অফিসে যাবেন? কাজ আছে, তুমি যাও। হুম। হিয়া বইগুলো নিয়ে নামতে ধরে হালকা চটকে পড়ে। আস্তে সাবধানে, পারবে? ওগুলো নিয়ে উঠতে না, আমি যাব সাথে। না না, আমি ঠিক পারবো। এইটুকু বোঝা নিয়ে যাওয়ার অভ্যাস আমার আছে। আসছি। বাড়িতে আজ উজানের ফুপু আর ফুপুর মেয়ে সহ এক নাতি এসেছে। সেই নিয়ে ব্যস্ত বাসবি, যিনি বাড়িতে নেই, টিউশনি পড়তে গেছে। পাবলো আর বিহানও বাহিরে। হিয়া তাই এখন নিজের রুমে একা একা বসে আছে। মামি, কি করো একা বসে বসে? কিছু না সোনা, এমনি বসে আছি। আমার সাথে খেলবে? তোমার সাথে খেলা যায়। কি খেলবে বলো? কি খেলবো কি খেলবো কি খেলবো কি খেলবো লুকোচুরি খেলবে। আমি লুকাবো, তুমি আমাকে খুঁজবে। ঠিক আছে। নীলয় লুকানোর জায়গা খুঁজতে গিয়ে ওর চোখ যায় আয়নার পাশে দাঁড় করে রাখা একটা গিটারের উপর। মামি, এটা কার গিটার? আমি বাজাই? না সোনা, এটা তোমার মামার গিটার। মামা দেখলে যে বকুনি দিয়ে দেবে। শুধু একটু ধরবো, প্লিজ 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 প্লিজ। নীলয়কে হিয়া আর না করতে পারে না। গিটারটা এক হাতে তুলে এনে বিছানায় রেখে গিটারের গা থেকে কাপড়টা খুলে দেয়। হয়েছে দেখা, শান্তি? চলো এখন আমরা লুকোচুরি খেলি। ঠিক আছে, আসো। হিয়ার ইচ্ছে নেই লুকোচুরি খেলবার, তবুও বাচ্চাদেরকে কেই বা মানা করতে পারে। হিয়াও রাজি হয়ে যায়। এদিকে খেলতে মিলতেও ও পাশে ফুপুদের সাথে গল্প করতে হিয়া ভুলে যায় স্নান করার কথা। সন্ধ্যা হয়ে আসে, একটু পর তবে উজান আসবে আর এসে স্নানে ঢুকবে। তার চেয়ে বরং আগে আগে ঢুকে স্নানটা করে নেওয়াটাই বেটার। হিয়া গিটারটা ওইরকম করে বিছানার উপর থুইয়ে দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর এদিকে নীলয় হিয়াকে খুঁজতে রুমে এসে গিটারটাকে দেখেই লাফিয়ে ওঠে। খুব সতর্কভাবে আশেপাশে চেক করে কাউকে দেখতে না পেয়ে ওটার উপর ঝাঁপিয়ে পড়ে। ছোট হাত দুটো দিয়ে জোরালোভাবে বাজাতে গিয়েই ছিঁড়ে আসে গিটারের 3টা তার। ভয়ে এক ছুটে রুম থেকে পালিয়ে যায় নীলয়।
কিছুক্ষণ বাদে উজান রুমে আসে। এসে অফিসের ব্যাগটা সোফায় থুয়ে বিছানায় বসে টাইটা খুলতে যাবে, অমনি চোখ গিয়ে পড়ে ওর গিটারটার উপর। আর ওটা হাতে নিতে খেয়াল করে 3টে তার ছিঁড়ে যাচ্ছে খুবই বাজেভাবে। মুহূর্তে রাগের পাহাড় এসে জমা হয় উজানের কপাল জুড়ে। রাগে ফুঁসতে থাকে সে। এটা হিয়া ছাড়া আর কারো কাজ না। সেদিন তো হিয়াই গিটারটা বাজাবে বলে বায়না করছিল, কিন্তু উজান কিছুতেই রাজি হয়নি। রাজি তো দূরে থাক, গিটারটাকে ধরা অবধি সে নিষেধ করে দিয়েছিল। তারপরও হিয়া কোন সাহসে? এমন সময় হিয়া স্নান সেরে ওয়াশরুমের গেটটা আলতো করে খুলে কাপড় রাখা বালতিটা বের করে সামনে রেখে ওর মাথার ক্লিপটা নিতে যেই আবার ওয়াশরুমে ঢুকলো, অমনি উজান সোজা গিয়ে গেটটা দুম করে খুলে হিয়াকে দু হাতে চেপে ঝর্ণার কাছে ধরতেই হিয়া পুরো থ। ঝর্ণা গড়িয়ে জল পড়ছে অবিরাম। হিয়া ভিজে যাচ্ছে, সাথে ভিজছে হিয়ার বাহু চেপে ধরে থাকা উজানের হাত দুটো। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমার জিনিসে হাত দেবার? এত অডাসিটি আসে কোথা থেকে? আ- আ- আমি কি হাত দিয়েছি আপনার? তোমাকে আমি নিষেধ করেছিলাম হিয়া, আমার গিটারে হাত দেবে না, দেবে না। তুমি তারপরও কেন? আসলে তখন ওই নিলয় এসে বলল। দিলে তো দিলে, সেটাকে আবার নষ্ট করেও দিলে। এত সাহস আছে কোথা থেকে তোমার? তুমি জানো এই গিটারটা আমার কাছে কত ইম্পর্টেন্ট? আমার হাতে লাগছে, প্লিজ ছাড়ুন। কি ভেবেছো তুমি? তুমি আমার লাইফ থেকে নীলিমার সব স্মৃতি মুছে দিয়ে নিজে সে জায়গা দখল করে নেবে? নো হিয়া মুনতাসির, নেভার। তোমার সব ড্রিমই থাকবে। আপনি আমাকে ভুল বুঝেছেন। আর কখনো আমার পারমিশন ছাড়া যদি আমার জিনিসে হাত দিয়েছো তো আমি কিন্তু তোমাকে এই রুম থেকে তো বের করে দেবো, সাথে প্রয়োজন পড়লে এই বাড়ি থেকেও বের করতে 1 সেকেন্ড সময় নেব না। কথাটা বলে উজান হিয়াকে এক ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। এতক্ষণে হিয়া আবারও ভিজে যায়। কোনো রকম মনে আসা কান্নাটা 2 হাতে চেপে ধরে নিজেকে আলতো করে মুছে নিয়ে রুমে আসতে খেয়াল করে উজান রুমে নেই। হিয়া আলতো পায়ে গিটারের কাছে গিয়ে দাঁড়ালে দেখতে পারে গিটারটা সত্যি খুব বাজেভাবে নষ্ট হয়ে আছে। হিয়ার মনটা খারাপ হয়ে আসে। কেন সে নিলয়ের কথা শুনে গিটারটা বের করতে গেল? সত্যিই তো কারো উপহার করা জিনিস এভাবে ভাঙলে তো হিয়ারও কম কষ্ট হতো না। হিয়া গিটারটা খুব যত্ন করে একপাশে তুলে রেখে জামাটা চেঞ্জ করে নেয়। রাত 11টা পেরিয়ে 12টা ছুঁই, কিন্তু উজান এখনও বাড়িতে আসছে না। হিয়া বারবার ব্যালকনিতে দাঁড়িয়ে উজানের ফেরার অপেক্ষায় পায়চারি করতে থাকে। এদিকে যে সে বাসবিকে গিয়ে কিছু বলবে পিসিরা থাকায় সেই সাহস অবধি সে পাচ্ছে না। সময় যত পেরোতে থাকে হিয়া ততই ছটফট শুরু করে। উজান আবারও রাগের মাথায় কিছু উল্টাপাল্টা করে বসবে না তো? হিয়ার মনে আসা ভাবনাগুলোর ছেদ ঘটিয়ে সন্ধির আসা একটা কলে। হিয়া ফোনটা রিসিভ করতে সন্ধি কাপা গলায় রাগে চিৎকার করে ওঠে। হিয়া, একবার বাড়িতে আসতে পারবা? ইটস আর্জেন্ট। উনি ঠিক আছে তো আপু? হ্যাঁ ঠিক আছে, শুধু গলা অবধি ড্রিঙ্ক করে মাতলামি করছে। উনি নেশা করেছেন? আমি রাসেলকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে নিয়ে আসার জন্য। আর আন্টির কথা ভাবতে হবে না। আন্টি কিছু বললে বলবা সন্ধি ওর বাড়িতে ডাকছে, খুব দরকার। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দিন ভাইয়াকে। ছি ছি, আমার তো ভাবতে কিরকম লাগছে, তুই কি না এইভাবে এখনো তুই এরকম করে যাবি? কতবার বলবো নীলিমা ফিরবে না? নীলিমা এখন অন্য কারণ। কি চাস তুই? নীলিমা ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোর কাছে ফিরে আসুক? না, পরকীয়ার মতো হারামি কাজ করুক। কোনটা? নীলিমা ফিরে আসবে। নীলি তো আমাকে ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। তোরা বুঝবি না। তোরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে বিয়ে দিয়েছিস। তোদের জন্য আমি নীলিমাকে হারিয়েছি। কথাগুলো বলতে বলতে উজান ফ্লোরে ঢলে পড়ে, আর সোফার কাছে টেবিলটার মাথাটায় লেগে কপালের সাইডে চোট পায় হালকা। তবুও সেদিকে আজ তার কোনো ব্যথা নেই। সব ব্যথা যে আজ তার মনে। সে ফ্লোরে বসে আপন মনে একা একা আরও কী সব বলতে থাকে। কে এনে দিয়েছে ওকে বোতল? আমি জানতে চাই কে এনে দিয়েছে। অভি, তুই এনে দিয়েছিস নাকি তুমি? তুষার, উত্তর দাও। আমি তো তোমার সাথেই ছিলাম সন্ধি। আমি কি করে জানবো ওকে এসব বোতল জোগাড় করে দিয়েছে? সাব্বির, এদিকে শোন। আয় এদিকে। তুই এনে দিয়েছিস তো? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। হ্যাঁ মানে ভাই বললো তাই। ভাইয়ের খুব চামচা এসে গেছিস না? ভাই যা বললো তাই করতে হবে। এরপর আর কখনো যদি তোকে দেখেছি উজানের ফরমাস খাটাতো, তোকে আমি খুন করে ফেলবো। আর হবে না এরকম ভুল। রাসেল কোথায়? হিয়াকে আনতে এতক্ষণ লাগছে কেন ওর? শান্ত হও সন্ধি,
তুমি এরকম করে অস্থির হলে উজানকে কে সামলাবে? উজান তো একটু হলেও তোমার কথা শুনে। তুমি এরকম মাথা গরম করে রাগারাগি করলে চলবে? বলো আমাকে। তুষারের সান্ত্বনায় সন্ধি এবার না চাইতেও তুষারকে জাপটে ধরে জোরে জোরে কেঁদে ফেলে। আমি আর পারছি না তুষার, উজানকে এরকম করে কষ্ট পেতে দেখে আমার আর কিছু ভালো লাগছে না। আর কত কি ভুল ছিল ওর, নীলি কেন করলো এটা ওর সাথে? ও মরে গেলে ভালো হতো, সেদিন কেন বেঁচে ফিরলো? কেন কেন? সন্ধি কি সব বলছিস? আমার মাথা ঠিক নেই অভি, তোরা আমার উজানকে আবার আগের মতো করে দে না। চুপ করো না পাখি আমার, হিয়া আছে তো। হিয়া আর কি করবে তুষার, ও তো নিজের একটা ছোট্ট মেয়ে। আমার বিশ্বাস হিয়া পারবে। তুমি খেয়াল করোনি হিয়া আসার পর থেকে উজান একটু হলেও নিজেকে ড্রাইভেট করতে পেরেছে এসব থেকে। তারপরও তুষার, আচ্ছা তুষার, আমরা কোনো অন্যায় করছি না তো হিয়ার সাথে? সন্ধির কথার মাঝেই কলিং বেলের আওয়াজ বেজে ওঠে। অভিজ্ঞে দরজা খুলতেই রাসেল হিয়াকে নিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে, আর হিয়ার উপর চোখ পড়তে উজান আরও রেগে খেপে যায়। তেরে এসে ভেজা চোখ আর ভেজা গলায় হিয়ার এক হাত খামচে ধরে। হে হিউ, তুমি এখানে কি করছো? আমার নীলিবার জিনিস নষ্ট করে তোমার শান্তি হয়নি না এখনো? লাগছে আমার হাতে। কি করছেন? কি করছিস উজান? ছাড় হিয়াকে, ওর লাগছে। ওকে বলে দিবি ও যেন চলে যায় আমার জীবন থেকে। আমার এই জীবনে নীলিমা ছাড়া কারো কোনো জায়গা নেই। আমি শুধু নীলিমাকে ভালোবাসি, শুধু নীলিমাকে। কথাটা বলে উজান দুলতে দুলতে সন্ধির ব্যালকনিতে গিয়ে বসে পড়ে অঝরে কাঁদতে থাকে। এদিকে ড্রয়িং রুমে সবাই নিশ্চুপ। কি বলবে হিয়াকে ওরা কেনই বা ডাকলো? অপমান সহ্য করার জন্যে? আমাকে ক্ষমা করে দিও হিয়া, উজান এভাবে তোমাকে। প্লিজ আপু, আপনি এরকম করে হাত জড়ো করবেন না। আর আপনি এরকম করে কাঁদছেন কেন? সব ঠিক হয়ে যাবে, আমার উপর ভরসা রাখুন। একটু উজানকে দেখো হিয়া, কি করতে পারবে জানি না, শুধু জানি ওকে বাঁচাতে হবে যেভাবেই হোক। সন্ধি আপু। হ্যাঁ আপু বলো। আপনি বাড়িতে একবার ওনার মাকে ফোন দিয়ে বলবেন আমরা আজ আপনার বাড়িতে থাকবো। আসলে বাড়িতে পিসিরা আছে, সবাই ওনাকে এরকম ড্রিঙ্ক করা অবস্থায় দেখলে ব্যাপারটা খুবই খারাপ দেখাবে। তাই আমি চাইছি উনি আজ রাতটা এখানে যদি থাকে। এটা তোমাকে এত সংকোচে বলতে হচ্ছে কেন হিয়া? আমার বাড়িতে তোমরা থাকবা, তার জন্য পারমিশন নিতে হবে না কখনো, বুঝেছো? হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উজানের পিছু পিছু ব্যালকনিতে গিয়ে দাঁড় হয়। উজান তখনও ব্যালকনির ফ্লোরে বসে আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছিল। হিয়া গিয়ে আলতো করে উজানের পাশে বসে। উজান এবার আর হিয়াকে কিছু বলে না, শুধু আকাশের দিকে তাকিয়ে অঝরে চোখ দিয়ে জল বেরোতে থাকে। উজানের প্রত্যেকটা জলের ফোঁটা, প্রত্যেকটা কান্নার গোঙানির শব্দ পাশে থাকা হিয়াকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। হিয়া শুধু উজানের দিকে এক মনে তাকিয়ে নীলিমার প্রতি উজানের ভালোবাসার গভীরতা মাপতে থাকে। সময় পেরোতে থাকে। সন্ধি একবার এসে উজান হিয়াকে দেখে আবারও চলে যায়। অভিক, সাব্বির আর রাসেলকে নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধির ঘুম আসে না। পাশের রুমে তুষারকে ঘুম পাড়িয়ে দেশে সোফায় বসে অফিসের ফাইল রেডি করতে থাকে। ভাগ্যক্রমে সন্ধি আর উজান একই অফিসে কাজ করে, আর কাল উজানের প্রেজেন্টেশন আছে কথাটা জেনে সন্ধি উজানের হয়ে সব তৈরি করতে থাকে। রাত ৩টার কাছাকাছি উজান কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে হিয়ার কোলে ঢলে পড়ে। হিয়াও আলতো করে উজানের মাথাটা ওর কোলে রেখে আকাশের দিকে আনমনে তাকিয়ে উজানের চুলে বিলি কাটতে থাকে। ঘুমের মধ্যেও উজানের মুখে মাঝে মাঝে ভেসে আসে নীলিমা নামক কঠিন শব্দটা। হিয়া। আপু, আপনি এখনো ঘুমোননি? সন্ধি এগিয়ে হিয়া উজান দুজনার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে হিয়ার পাশে বসে পড়ে। কিছুক্ষণ নিশ্চুপ থাকে। ভালোবাসার মানুষকে হারানোর গভীরতা কতটা মারাত্মক হতে পারে সেটা উজানকে না দেখলে কেউ কখনো অনুভব করতে পারবে না। একবার না, নীলিমা চলে যাবার পর ৫-৬ বারের বেশি উজান সুইসাইড করতে গিয়েছিল। কখনো হাত কেটে, কখনো ওষুধ খেয়ে, কখনো বা স্যাবলুন গিলে। শেষবারে তো পুরো একটা সপ্তাহ আইসিইউতে নিজের সেন্স হারিয়ে আমরা তো সেদিন সব আশা ছেড়ে দিয়েছিলাম উজান হয়তো আর কখনো বেঁচে ফিরবে না। তারপর অনেক কষ্টে ওকে সুস্থ করে বাড়িতে আনলাম,
কিন্তু এর পরেও যে লাভ বেশি একটা হয়নি। সারাদিন নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখতো উজান। একটা পর্যায়ে খাবার দাবারে ঠিক মতো খেত না, অমনি প্লেট পড়ে থাকতো সব। এভাবে 4 মাস পার হয়। আন্টি ব্যাপারটা কিছুতেই আর সহ্য করতে পারে না। আন্টির শরীর খারাপ হতে শুরু করে, প্রেশার ফল করতে থাকে রোজ রোজ। দুইবার আন্টিকে হসপিটালে অ্যাডমিট করা হয়। শেষমেশ উজান বাধ্য হয় রুম থেকে বেরিয়ে হসপিটালে যেতে। অনেক কষ্টে আন্টি প্রেশারটা আগের অবস্থায় আনা হয় সেদিন। সেন্স ফিরে আন্টি উজানকে দিব্যি দেয়, এবার যদি উজান নীলিমাকে ভুলে বিয়ে করে নতুন করে জীবনটা শুরু না করে, তাহলে আন্টি বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কখনো ফিরবে না। তারপর তো তুমি দেখেছো। সন্ধি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখে আসা জলগুলো মুছে উঠে যায় নিজের ঘরে। হিয়া চোখ ভর্তি জল তখন। কি বলে গেল সন্ধি এগুলো? তার কোলে মাথা রাখা মানুষটা কি করে এতটা সহ্য করেছে? কি করে? আমাকে ক্ষমা করে দেবেন আরো একবার। আমি জানতাম না যে আপনি আপুকে এতটা ভালোবাসেন। কোনোদিন কি আমি আপনার এতখানি ভালোবাসা থেকে একটু ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পারবো? সকালে তপ্ত রোদ এসে পড়ে উজানের মুখে। চোখটা হালকা কুচকে শরীরটা বাঁকিয়ে উঠতে গিয়ে উজান নিজেকে হিয়ার কোলে আবিষ্কার করে। আলতো করে উঠে হিয়ার পাশে বসতে মনে পড়ে কালকে রাতে করা হিয়ার সাথে বাজে ব্যবহার। তারপর ড্রিঙ্ক করে সন্ধির বাড়ি অবধি আসা পর্যন্তই মনে করতে পারে সে। এরপর হিয়া কিভাবে এখানে আসলো আর তারপরই বা কী ঘটলো কিছুই স্মৃতিতে নেই তার। শুধু বুঝে কালকে রাত্রে হিয়ার কোলে মাথা রেখে সে অঘরে ঘুমিয়েছিল। হিয়াকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় উজান। হিয়ার মাথার বালিশটা ঠিক করে দিয়ে নিজের অজান্তেই হাত বুলিয়ে দেয় হিয়ার মাথায়। ক্ষমা করে দিও আমায়। কালকে ওরকম করে তোমার সাথে ব্যবহার করাটা উচিত হয়নি আমার। নীলিমার দেওয়া জিনিসটা ওভাবে অযত্নে পড়েছিল বলেই রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। আই এম সরি। রাত 10টা। এসেছিস অফিস থেকে? এত দেরি হলো যে আজ? মিটিং ছিল, বাট ক্লায়েন্টরা আসতে লেট করে। তার উপর প্রেজেন্টেশন রেডি ছিল না। ভাগ্যিস সন্ধিকাল আমার অর্ধেক ফাইলটা রেডি করে রেখেছিল। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার বাড়ছি আমি। আজ দুজনে একসাথে খাবো, কেমন? রুমে এসেই উজান খেয়াল করে ওর রুমটা কিরকম নিস্তব্ধ হয়ে আছে। হিয়া কোথায়? উজান অস্ফুটে হিয়াকে দুবার আস্তে করে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। উজান ভাবে হিয়া হয়তো জিনিয়ার ঘরে। উজান ওর টাইটা খুলে যেই বিছানায় ধুতে যাবে অমনি চোখ যায় নতুন কভারে মোড়ানো গিটারটার উপর। উজান বিছানায় বসে আলতো হাতে কভারটা খুলে গিটারটা বের করে, আর বের করতেই দেখে গিটারের তারগুলো সব ঠিক হয়ে আছে আগের মতো, আর গিটারটা একদম খুব যত্ন করে পরিষ্কার করে রাখা। গিটারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে উজান। অনেক পুরানো স্মৃতি এসে ভিড় করে তার ক্লান্ত মস্তিষ্কে। নীলিমা চলে যাবার পর একটা দিনও উজান ভুলে গিটারটায় হাতে নেয়নি। আজ অনেক দিন পর গিটারটা কোলে নিয়ে টুম করে বাজাতে দৌড়ে রুমে চলে আসে নিলয়। আর গিটারের তারগুলো একদম ঠিক আছে দেখে নিলয় পুরো অবাক। এটা বাজাবে? কেন মামা, না বাজার কি আছে? কাল যে আমি তারগুলো সব ছিঁড়ে ফেললাম, এগুলো ঠিক হলো কি করে? তুই ছিঁড়েছিস মানে? হ্যাঁ, ওই কাল মামি যখন স্নানে ছিল তখন আমি এসে এটা বাজাতে গিয়েই টুকটুক করে এই বড় বড় তারগুলো সব ছিঁড়ে যায়। কথাটা বলেই নিলয় দৌড়ে পালায় ভয়ে, যদি উজান আবার ওকে বকা দেয়। শিট 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 শিট, আমি কি করে এত কেয়ারলেসের মতো একটা কাজ করলাম? কিছু না শুনে বাচ্চা মেয়েটাকে এভাবে আমি। উজান নিজের মাথার সব চুল খামচে ধরে। কি করলো ও কাল এটা হিয়ার সাথে? উজান কিছুক্ষণ চুপ থেকে স্নানের জন্য উঠতে যাবে অমনি খেয়াল করে গিটারের কাভারের পাশে একটা খামে ভরা চিঠির উপর। উজান চিঠিটা খুলে পড়তেই নিজের উপর নিজে রেগে ওঠে, আর ভাবতে থাকে কবে থেকে ওর ব্যবহার এত রুড হয়ে গেল। কারো ভালোবাসার মানুষকে তার জীবন থেকে ভুলিয়ে নিজে সেই জায়গা দখল করব, এইরকম মেয়ে আমি না। গিটারের আগের কভারটা পুরনো হয়ে গিয়েছিল, তাই নতুন একটা কভারে ভরিয়ে দিয়েছি। সব ঠিক আছে কিনা দেখে নেবেন একবার। হিয়া। কিরে, এখনো স্নানে যাসনি? খাবি কখন? মা, হিয়া কোথায়? হিয়া? আরে কি ভুলো মন আমার, তোকে তো বলতেই ভুলে গেছি। হিয়া ওর বাড়িতে গেছে। বিকালে ওর মামু আসছিল, তখন ও বায়না করলো ও নাকি বাড়ি যাবে। এমনিতেও বিয়ের পর তো ও আর গ্রামে যায়নি, তা আমিও মানা করলাম না।
ঘুরে আসুক কিছুদিন। এমনিতেও দেখলাম মেয়েটা কিরকম মন মরা হয়ে বসে আছে। কবে ফিরবে হিয়া? গেলই তো আজকে, কবে ফিরবে তা কি আমি শুনতে চাইছি? কি ব্যাপার হ্যাঁ? একটা দিনও বুঝি নিজের বউকে ছাড়া থাকতে পারিস না এখন? মা প্লিজ। আচ্ছা আর মজা করব না, এখন যা তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খেয়ে আবার আমাকে আমার ঔষধ খেতে হবে। উজান কিছু না বলে ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাসবির কাছে এসে কোনো রকম দুলুকমা খেয়ে উঠে আসে। শরীর ক্লান্ত থাকায় উজান সোজা গিয়ে রুমের দরজা লাগিয়ে শুয়ে পড়ে, আর তার অজান্তেই বারবার চোখ যায় সোফার কাছে। আসলে এই 1.5 মাসে এটা উজানের একটা অভ্যাস হয়ে উঠেছে। সে ঘুমে থাকুক বা জাগনা থাকুক, সুযোগ পেলেই হিয়াকে একবার চোখ বুলিয়ে নেয়, কারণ সে তার মনে সবসময় একটা ভয় কাজ করে। হিয়া যে চঞ্চল, ঘুমের মধ্যেও না আবার দুম করে পড়ে যায়। আজ 3 দিন হয়ে আসে, হিয়া আজও ফিরেনি। কবে ফিরবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই 3 দিন কাজের চাপে উজান হিয়াকে খুব বেশি একটা মিস না করলেও আজ সন্ধ্যার পর থেকে ওর চোখ দুটো কিরকম হিয়াকে খুঁজতে শুরু করে। বিছানার এক কোণে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে উজান। ঘরময় নিস্তব্ধতা, আর এই নিস্তব্ধতায় উজানের কিছু পুরনো অনুভূতি জাগ্রত হচ্ছে থেকে থেকে। এমন কিছু শূন্যতা বিরাজ করছে ওর চারিপাশে, যেটা নীলিমাকে হারাবার সময় উজানের মনে আছড়ে পড়েছিল। উজান ওর ফোনটা বের করে হিয়াকে একটা ফোন করবে বলে হিয়ার নাম্বারটা স্ক্রিনে এনেও কি মনে করে হাতটা সরিয়ে নেয়। সেদিনের ঘটনার পর হিয়াকে ইমিডিয়েট তখনই তার একটা সরি জানানো উচিত ছিল। আজ 3 দিন পর তার সরি জানানোটা কি উচিত হবে? হিয়াই বা কি ভাববে যে নিজের ভুলটা রিয়েলাইজেশন করতে ওর এত সময় লাগলো? তবুও সব সংকোচ ভুলে উজান হিয়ার নাম্বারে ডায়াল করে, কিন্তু একবার কল হয়ে ফোনটা কেটে যায়। উজান আর দ্বিতীয়বার কল করে না। কি মনে করে ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে বাহিরে বেরিয়ে অভিককে নিয়ে সন্ধির বাড়িতে চলে যায়। রাত 12টায় উজান ফিরে, আর সন্ধির বাড়ি থেকে রাতের ডিনার করে ফিরে আসায় বাড়িতে আর কিছু খায় না। ফ্রেশ হয়ে রুমের দরজা লাগিয়ে লাইটটা অফ করে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়তেই ফোনে আসা মেসেজের টোনে ভ্রু কুচকে ওঠে তার। হাত বাড়িয়ে ফোনটা কাছে আনে, চোখ খুলে ফোনটা হাতে নিতেই দেখে সিম কোম্পানির মেসেজ, আর তাতেই মেজাজটা খানিকটা বিগড়ে যায় মুহূর্তে। ফোনটা নিয়ে একটু চেক করতেই উজান খেয়াল করে ওর ফোনে 6টা মিসড কল হয়ে আছে, যার মধ্যে 4টা অফিসের বসের, একটা জিনিয়ার আর একটা হিয়ার। হিয়ার মিসড কল দেখে উঠে বসে উজান। বালিশে হেলান দিয়ে ফোন হাতে সর্বপ্রথম কল করে তার বসকে। বসের সাথে কথা বলতে বলতে প্রায় রাত তখন 1টার কাছাকাছি। ফোন কেটে দিয়ে উজান ভাবে হিয়াকে কি এত রাতে ফোন ব্যাক করাটা ওর ঠিক হবে? কি মনে করে না করে তার উপর ঘুমিয়েছে কিনা কে জানে। কিছুক্ষণ চুপ থেকে উজান ডায়াল করে হিয়ার নাম্বারে। এবার শুধু রিং হয় না, এবার হিয়া ফোনটা রিসিভ করে। হ্যালো। কবে আসবা? ফোন রিসিভ করে অপর পাশ থেকে এরকম গম্ভীর কণ্ঠে কবে আসবা কথাটা শোনার জন্য হিয়া মোটেও প্রস্তুত ছিল না। চোখ মুখ পাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে হিয়া, তারপর একটা দীর্ঘশ্বাস টেনে কথা শুরু করে। জানি না, আর তাছাড়া ওখানে গিয়েই বা কি করব? জিনিয়াও তো নেই। কলেজ শুরু হচ্ছে সামনের মাস থেকে, সে খেয়াল আছে? সে তো আরো সপ্তাহ 2-এর মতো দেরি আছে, তার আগেই হয়তো এসে যাব। কি হয়েছে? গলা এরকম শোনাচ্ছে কেন? না কিছু না, হালকা ঠান্ডা লেগেছে তাই হয়তো। ঠান্ডা লাগলো আবার কি করে? না, ওই তখন মাছ ধরতে নিপা, অবন্তী এদের নিয়ে পুকুরে নেমেছিলাম, তখন ওই একটু ভিজে গায়ে শরীরটা কেমন শীত শীত করছিল। এত কেয়ারলেস কেন তুমি? বাজারে কি মাছ পাওয়া যায় না যে তোমাকে পুকুরে নেমে মাছ ধরতে হচ্ছে? আরে কি মুশকিল, মাছ কেন পাওয়া যাবে না? মাছ তো গ্রামে অঢেল, কিন্তু জাল দিয়ে মাছ তোলার মজাটা কত আপনি জানেন? জাল কেন, শুধু বড়শি দিয়ে মাছ ধরে দেখবেন কখনো। বড়শিতে যখন মাছ আটকাবে না, কি যে আনন্দ লাগে। আস্তে। বাই দ্য ওয়ে, তুমি এত রাত অবধি জেগে আছো কেন? কটা বাজে খেয়াল আছে? সময় দেখা হয়নি। সে আর তোমার দেখা হয় কখন? শুয়ে পড়ো, আমি রাখছি। ঠিক আছে, বলুন। কথাটা শুনে উজান ফোনটা কেটে দিতে যাবে, কিন্তু কি মনে করে আবার ফোনটা কানে ধরে। হিয়া, বলুন। আই এম সরি, সেদিন গিটারের জন্য আমার তোমার উপর ওভাবে রিয়েক্ট করাটা উচিত হয়নি। আপনি সরি কেন বলছেন? আপনার জায়গায় যে কেউ থাকলেই রেগে যেত।
তবু আমি বেশি হয়তো একটু। বাদ দিন, আমি পুরনো জিনিস নিয়ে ঘাঁটতে একদম পছন্দ করি না। ঠিক আছে। আমি কখনো আপনার জীবন থেকে নীলিমা আপুকে ভুলিয়ে দেব না, এবং আপনি ভুলে গেলে আমার নিজের দায়িত্বে আপনাকে আপুর কথা আবার মনে করিয়ে দেব। শুধু 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 যদি কখনো মনে হয় নীলিমার ভাগের ভালোবাসা থেকে হিয়াকেও একটু ভাগ দেয়া যায়, তা দিয়েই ভরিয়ে দেবেন আমায়। আমি আপনার অতটুকু ভালোবাসা নিয়েই বেশ থাকতে পারবো। কথাটা বলেই হিয়া ফোনটা কেটে দেয়। আলতো পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আকাশে ওঠা বড় চাঁদটার মেলে দেওয়া আলো দেখতে শুরু করে। উজানে হাতে থাকা ফোনটা বিছানায় রেখে ব্যালকনিতে গিয়ে দুহাত ট্রাউজারের ভেতর ঢুকিয়ে আকাশপানে চাঁদের দিকে তাকিয়ে হিয়ার বলা শেষ কথাগুলো ভাবতে থাকে। দুদিন পর এক বালতি কাপড় ধুয়ে সারাদিন পার করলে স্বামীর বাড়ি গিয়ে স্বামীর সেবা করবি কি করে? আচ্ছা হিয়া, সত্যি করে একটা কথা বলতো, তোকে তোর স্বামী ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি তো? যার জন্য এতদিনেও জামাই তোকে নিতে আসে না, না ফোন দিয়ে কোনো খোঁজ নেয়? শোন হিয়া, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিস তো গিয়েছিস, আবার এসে এই বাড়িতে নিজের দখল নেবার চেষ্টা করবি না। এমনিতেই ছোট থেকে তোর পিছে সবটা খরচ করে আমাদের আটেনি ঠিক মতো, তারপর যদি এখনই এইসব কাণ্ড হয় আমি কিন্তু তোকে ঘরে তুলবো না, কথাটা মাথায় রাখবি। এমনিতে তোর বিয়ে দিতে যা জমা ছিল সবটাই তো তোর। মামি আর কিছু বলতে পারে না। কথা বলতে বলতেই চোখ যায় হিয়ার পেছনে গেটের কাছে দাঁড়িয়ে থাকা উজানের উপর। মামির কথায় হিয়া পেছন ফিরে তাকাতে উজানকে দেখে থমকে যায়। উজান এই বাড়িতে ওকে নিতে আসতে পারে, এটা ছিল হিয়ার কল্পনারও অতীত। জামাই বাবা তুমি এসো না, ভেতরে এসো। দাঁড়িয়ে আছো কেন? হিয়া দাঁড়িয়ে আছিস যে, উজানকে বসতে দে। কখন এলে বাবা তুমি? তোমার আঙ্কেল তো কিছু জানালো না আমাকে। বসো তুমি বসো, আমি তোমার জন্য জলখাবারের ব্যবস্থা করছি। চিত্রা, এই চিত্রা, কোথায় তুই চিত্রা? বলতে বলতে মামি রুম থেকে বেরিয়ে যায় দৌড়ে। এই মামির জন্য ফুলসজ্জার রাতে নিজের হাজবেন্ডের সাথে কড়া গলায় কথা বলছিলা তুমি? না, আসলে আমি সেদিন। হিয়া আর কিছু বলতে পারে না। উজানের চোখের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয়। উজানের চোখ তখন রাগে জলজল করছে। হিয়ার হাতে কাপড়ের বালতি, তার উপর পুরো জামার নিচ ভিজে আছে। চোখে মুখে ক্লান্তি আর দুর্বলতার ছাপ স্পষ্ট। তাই দেখি উজানের রাগ এখন বজ্রপাতের ন্যায় প্রখর। হিয়া চুপ করে বিছানা থেকে তোয়ালেটা তুলে নেয় স্নানের জন্য। হিয়া স্নান করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে চেষ্টা করে। উজান এতক্ষণ হিয়ার ওই ছোট্ট বিছানাটার এক সাইডে এসে বসেছিল। হিয়া স্নানে থাকাকালীন হিয়ার মামু এসে উজানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাইরে গিয়ে রাতের খাবার ব্যবস্থা করতে শুরু করে। আজ উজান প্রথম হিয়াদের বাড়িতে এসেছে, আর জামাইকে যে ওনার ঠিকমতো না খাওয়ালেই নয়। উনি আবার হিয়ার মামির মতো নন, উনি মন থেকে হিয়াকে খুব ভালোবাসেন, একদম নিজের মেয়ের মতো। হিয়া বেরিয়ে এসে উজানের সামনে টাওয়ালটা এগিয়ে দিতে একটা হাঁচি দিয়ে ওঠে। হাঁচিটা ওনার সামনেই হাসতে হলো? ধ্যাৎ, এই ভরা সন্ধ্যায় স্নান করবার কি দরকার ছিল? আর একটু রাতটা বাড়তো, তারপর না হয় করতে। আপনিও তো রোজ রোজ ওই অফিস থেকে ফিরে রাত করে স্নান করেন, তার বেলা। একদম মুখে মুখে তর্ক করবা না। আমার অভ্যেস আর তোমার অভ্যেস কি এক? ইডিয়েট, এখন এরকম করে দাঁড়িয়ে না থেকে ব্যাগ গুছিয়ে নাও, আমরা বাড়ি ফিরবো। কি? কেন? সারা জীবন কি এখানে পড়ে থাকবার ইচ্ছে আছে? হ্যাঁ, মানে না, আমি আপনার সাথে আজ ফিরতে পারবো না। হোয়াই? কাল নিপার বোনের বিয়ে, আর নিপা বলেছে আমাকে থাকতে হবে, মানে হবেই। আর নিপা আমার অনেক ভালো বন্ধু। আমি এখন কি করে ওর কথাটা ফেলি বলুন তো? কখন বিয়ে? কাল দুপুরে। বিকেলের মধ্যে আমরা বাড়িতে ইন করব, কথাটা যেন মাথায় থাকে। কথাটা বলি উজান তোয়ালেটা নিয়ে হিয়ার হাত থেকে দুম করে নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। এদিকে হিয়ার আজ খুব রাগ হয়। কি সুন্দর একদিনও একটু নিজের মন মতো গ্রামে খেলে ধুলে স্বাধীন পাখির মতো উড়ে বেড়াচ্ছিল, আর কাল থেকে কিনা আবার সেই বন্দি জীবন। রাতে খাবার টেবিলে মামি উজানের পাতে ইচ্ছে মতো সব ঢালছিল, আর তা দেখে উজানের মেজাজ পুরো বিগড়ে যায়। মামি যে শুধু দেখানোর জন্য উজানকে বেশি তলতলায় করতে থাকে, এটা উজানের বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হচ্ছিল না।
হিয়া এসে মামির থেকে বাটিটা নিয়ে নেয়। উজান যে এর চাইতে বেশি খেতে পারবে না এটা এ কদিনে বেশ বুঝেছে হিয়া। এদিক দিয়ে হিয়ার মামু যে হিয়াকে মন থেকে ভালোবাসে এটাও বুঝে ফেলে উজান। ডাইনিং টেবিলে আজ প্রথম হিয়ার মামুর সাথে কথা হয় উজানের। বেশ ভালো করে গল্প করে তারা দুজন। আসলে উনি যে পেশার তার সাথে উজানদের আর্কিটেকচার প্রফেশনে অনেক যোগাযোগ। সেই সূত্রে গল্পটা জমে ওঠে আর কি দুজনের। খাওয়া শেষে এবার ঝামেলা বাদে কে কোথায় ঘুমাতে যাবে তা নিয়ে। হিয়ার খাটটা তো উজানের সোফাটার সমান। এখন এই খাটে না উজান ঠিকমতো শুতে পারবে না হিয়া উজান আলাদা থাকতে পারবে। শেষমেশ ঠিক হয় চিত্রার ঘরে বড় বিছানাটায় উজান হিয়া আজ রাতটা থাকবে। কথা মতো চিত্রা গিয়ে উজানকে ওর রুমটা দেখিয়ে দিয়ে চলে আসে। রুমের মধ্যে ঢুকে ফোন হাতে উজান চিত্রার বিছানায় বসে পড়ে। চিত্রার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখতে শুরু করে। হিয়ার রুমটা যতটাই রংচটা চিত্রার রুমটা ঠিক ততটাই সুন্দর করে সাজানো। দামি সব কাঠের আসবাবপত্র দিয়ে ভরা, সাথেই নরম তুলতুলে বিছানা, পর্দাতে টাঙানো কত সুন্দর পুঁথি। সব পরোক্ষ করে উজান ওর চোখটা নামিয়ে নেয়। এরই মধ্যে হিয়া এসে রুমের গেট লাগিয়ে বিছানায় কোথায় ঘুমাবে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে তাই ভাবতে থাকে।